চলুন ফিরে যাই আমরা আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী পথিক উজ্জ্বলের কাছে। যেমনটা আসলে শুরুতেই বলছিলাম যে আপনার গানগুলো নিয়মিত আমরা ইউটিউবে দেখে থাকি, শুনে থাকি। আজকে সরাসরি শুনবো আপনার গান। তার আগে একটু জানতে চাই যে গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা এটা শুরুটা কবে থেকে হয়েছিল? গানের প্রতি ভালো লাগা হচ্ছে আমার মা ছোটবেলা মানে মা যখন গান করতো আমি ছোটবেলা এটা শুনতাম, তো মার থেকে শুনে আর কি আমার নিজের একটু গান গাওয়ার স্বাদ জাগলো। তো শুরুটা মার থেকেই। মা কি এমনিতে বাসায় গাইতেন নাকি কোনো সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত? না, এমনিতে মা ভালো গাইতো। আচ্ছা আচ্ছা। মায়ের থেকে শোনা সবচেয়ে বেশিবার কোন গানটা বেশি শোনা হয়েছে বা সবচেয়ে পছন্দের গান কোনটা? মা ওই যে আপনার 90 দশকের ছায়াছবির গানগুলা ওগুলোই বেশি গাইতো, ওগুলোই আমি শুনতাম। আচ্ছা আচ্ছা। বাবা কি গানের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন? সাপোর্ট দিতেন ছোট থেকে যে আপনি গান করুন? না, ওইভাবে সাপোর্ট দিতেন না। আচ্ছা, ছোটবেলা থেকে তো মায়ের থেকেই শিখেছেন বা শুনেছেন। পরবর্তীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গান শেখা হয়েছে, কোনো সঙ্গীত একাডেমিতে? আমাদের শনিয়াকড়াতে একটা সঙ্গীত একাডেমি ছিল, সাধনা সঙ্গীত একাডেমি। ওইখানে 4 বছর ছিলাম, শেখার সৌভাগ্য হয়েছিল। তারপর হচ্ছে বিটিভির এক টিচার আছে মীর হেদায়েতুল্লাহ বাকি স্যার, ওই স্যারের কাছেও 2 বছরের মতো শিখছি, এখনো শিখছি। শেখার তো আসলে শেষ নেই, শিখে যাচ্ছি অনবরত। তো ছোটবেলায় তো মায়ের কাছ থেকে মা যখন কাজ করতো গুনগুন করে গাইতো, সেটা দেখেই আপনার শেখা বা সেটা শুনেই শেখা। পরবর্তীতে এত পরে যে গান শেখা শুরু, যে 2014 তো বলা যায় বেশি দিন আগের গল্প না, এত দেরি লাগলো বা এত সময় নিলেন আসলে? আসলে প্রথমত আমার জন্ম হচ্ছে বরিশাল, হিজলা মেহেন্দিগঞ্জ থানা আমাদের। তো আমাদের প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল, ওইখানে সাংস্কৃতিক ছোঁয়া নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা। তো আমার এসএসসি ব্যাচ 2008, আমি ইন্টার পরীক্ষা 2010 দিয়ে আমি ঢাকায় আসছি। আচ্ছা। আসার পর মানে গান শিখবো ওরকম কোনো লিঙ্ক পাচ্ছিলাম না, মানে খুঁজতে খুঁজতে 2014-তে এসে আর কি সন্ধান পেলাম গান শেখার জন্য। এমনিতে ছোটবেলা থেকে আমি টুকটাক স্টেজ পারফরমেন্স করতাম স্কুলে। হ্যাঁ, স্কুলে বা অন্য কোনো অনুষ্ঠানে, এলাকাভিত্তিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে, ওইটা ছোটবেলা থেকেই করতাম। আর গান শুনতে শুনতে আমার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল যে রিদম যেটা, তাল যেটা, সুর যেটা, ওইটা আমার গড গিফটেড হয়ে গেছে। তারপরে সঙ্গীত যেহেতু একটা গুরুমুখী বিদ্যা, কিন্তু শিখতে তো অবশ্যই হবে। তো 2014 থেকে আর কি ওই শিক্ষাটা শুরু। আচ্ছা, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা শুরু। এই যে সঙ্গীত নিয়ে কথা হচ্ছে, এই পর্যায়ে একটা গান শুনে আসলে কেমন হয়? আপনার থেকে একটা গান শুনতে চাই। আমি আমার নিজের লেখা সুর করা একটা গান করছি। জি। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে, হেরে লুকাইলা কোন বনে, আমি কেন বা পীড়িতি কইরাছিলাম না যাই না তোর সনে, হেরে কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থাইকা দেখতাম তোরে দিতাম নাই মন। আগে যদি জানতাম রে তোর এমন আচরণ, আমি আড়াল থাইকা দেখতাম তোরে দিতাম নাই মন। লোক নিন্দা সইব কহত তুই বন্ধুর কারণে, রে তুই বন্ধুর কারণে, আমি কেন বা পীড়িতি কইরাছিলাম না যাই না তোর সনে, রে কেন বা পীড়িত কইরাছিলাম না যাই না তোর সনে। বাহ, দারুণ। এটা সম্পূর্ণ আপনার লেখা, নিজেরই সুর করা? হ্যাঁ, আমার লেখা, আমার সুর করা, আমার নিজেরই গাওয়া। বাহ, খুব দারুণ। 14 থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সুলাভ করা হয় শনিরাকটার কোনো একটা সঙ্গীত একাডেমি থেকে। তখনই কি আপনি বাংলাদেশে আরো বড় যে প্রতিষ্ঠান আছে ছায়ানট বা আরো যারা গান শেখায় সেগুলো সম্পর্কে জানতেন বা আইডিয়া ছিল কিনা? আমি 2010-এ যখন ইন্টার শেষ করলাম, তো শেষ করার পর আমাদের পারিবারিক ঝামেলার কারণে আমার লেখাপড়ার কন্টিনিউস আমি করতে পারিনি। আচ্ছা। বাট যখন আমি যে আপনার সরকারি সঙ্গীত কলেজ বা যে ছায়ানট, ইউডা, ওই জিনিসগুলো সম্বন্ধে, ওই প্রতিষ্ঠান সম্বন্ধে আমি যখন জানতে পারছি, তখন আমার সার্টিফিকেটের স্টার ছিল না, ভর্তি হওয়ার মতো সুযোগ ছিল না। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে ঢাকায় আসলেন কি পড়াশোনার সুবাদে না কাজের সুবাদে? কাজের সুবাদে আসা। কাজের সুবাদে আসা হলো। এবং কাজ করার ফাঁকে ফাঁকে কি গানটা কন্টিনিউ করছিলেন? হ্যাঁ, কাজ করার ফাঁকে ফাঁকে গানটা কন্টিনিউ করছিলাম। বাট এই গান করতে গিয়ে না আমার প্রায় 11টার মতো চাকরি, মানে জব চলে যায়। আচ্ছা, মানে এটা কিভাবে সম্ভব হলো? এই গল্পটা যদি আরেকটু ডিটেইলস বলতেন। প্রতিষ্ঠানে যখন আমরা জব করতে যাই, তো উনি তো আমার কাজ দেখে আমাকে স্যালারিটা দিবে। নিঃসন্দেহে। তো গানের প্রতি আমার এরকমই একটা টান ছিল যে কোথাও যদি গান মানে
কোনো অনুষ্ঠান হয়, আর আমি একটু বাউল গানের পাগল ছিলাম, মানে ফোক যেটাকে বলে। তো এলাকার আশেপাশে যদি কোথাও কোনো গানের প্রোগ্রাম হইতো, আমি সারা রাত ওইখানে বসে বসে গান শুনতাম। তো সারা রাত গান শুনতে সকালবেলা যখন বাসা আসতাম, বাসায় আসতে ঘুমিয়ে যেতাম, অফিসে আর যাইতে পারতাম না। তো প্রতি মাসে যদি এরকম 3-4 দিন 5 দিন হয়ে যায়, তো এই প্রতিষ্ঠানের মালিক তো আমাকে কিছুদিন পর, ভাই তুমি গানই করো, তোমার আর চাকরি করার দরকার নাই। বললাম যে আচ্ছা ভাই, আমার চাকরি দরকার, আমি গানই শুনি, গানই খাই। এইভাবে আমার 11টা চাকরি চলে যায়। 11টা চাকরি শেষ করে আজকে আপনি টেলিভিশনের পর্দায় এসে ইন্টারভিউ দিচ্ছেন, এটা আসলে নিঃসন্দেহে অনেক বড় সফলতার গল্প। একটু আগে বলছিলেন যে ছোটবেলা থেকে যখন অনেক গান শিখেছেন, রিদমটা এমনি এমনি নিজে আয়ত্ত করে ফেলেছেন। গানটা আসলে শিখেছেন বা শুনতেন কোথা থেকে? আমার যে ট্যাপ রেকর্ডার ছিল, আমরা যেটা ওয়াকম্যান বলতাম, যে এতটুকু সাইজ ক্যাসেট দিলে ওইটা আবার হেডফোন দিয়ে কানে দিয়ে গান শুনতে পারতাম। তো আমার আবার অভ্যাস ছিল, যেই গানটা আমার ভালো লাগে ওইটা আমি সারাদিন শুনতাম। ওই একটা গানে আমি সারাদিন শুনতাম, ওটা শুনতে শুনতে এরকম অবস্থা করতাম যেটা কোথায় ধরে কোথায় ছাড়ে এটা আমার একদম আয়ত্ত হয়ে যেত, মুখস্থ হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি কার গান শোনা হতো ছোটবেলায়? আমি ছোটবেলায় ছায়াছবির গান শুনতাম, তারপর হচ্ছে আপনার ব্যান্ডের গানগুলো শুনতাম। তো যখন আমি ঢাকা আসি, আর বাউল গানটা আমি একদমই শুনতাম না, বলতাম যে বাউল গান যারা শুনে এরা মানে গরিব শ্রেণীর লোকজন, ঠিক আছে এরকম। পরে ঢাকাতে আসার পর এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়, ওনারা আবার বাউল গান করতো, মানে ঘরোয়া বৈঠকি গান যেটাকে বলে। তো ওনাদের একটা প্রোগ্রামে আমি গান শুনতে গেছি। তো গান শুনতে যাওয়ার পর ওইখানে ওনাদের রাত্র 3টা-2:30 পর্যন্ত আমি গান শুনলাম। তো শুনতে মানে আমার কাছে এরকম ভালো লাগলো যে আসলে লোকগান মানে বাউল গান, ফোক গান যেটাকে বলি, এই গানের উপরে আসলে আমাদের আর মানে গান হয় না, এটা একদমই সত্যি। তো শুনতে শুনতে আমার একটু আগ্রহ জাগলো যে ভাই আমার 2টা গান করার সুযোগ দেন। ওইখানে আবার মিউজিশিয়ান ছিল, এই জন্য একটু বেশি আগ্রহ জাগলো। আবার সাউন্ড সিস্টেম ছিল। পরে আমারে বলে যে আপনি তো ব্যান্ড গান করেন, বা আপনি যে ধরনের গান করেন এই ধরনের গান তো এখানে শুনবে না কেউ। পরে আমি বললাম যে ভাই আমি একটা গান পারি, মানে আপনারা যে ধরনের গান করতেছেন এই ধরনের একটা গান পারি। বলে কি গান পারেন? বলে যে সাপের বীজ ঝাড়িলে নামে প্রেমের বিষ উজান ভাই, এই গানটা অল্প একটু পারতাম। পরে এই গানটা গাইলাম, গাওয়ার পর এখানে আমি 1800 না 1900 টাকা টিপস পেলাম। পরে পাওয়ার পর আরো আগ্রহ জাগলো যে ঢাকায় তো গান গাইলে টাকাও দেয়, ঠিক আছে। পরে তারপর দিন তো ঘুম থেকে ওইটা আমার ফোন মেমোরিতে যাবে যে ব্যান্ড ছায়াছবির গান ছিল সব ডিলিট করে দিছি, যত বাউল গান আছে সব ভরছি, বলে আমি বাউল গান শোনা লাগছি। তো শুনতে শুনতে মানে এই লোকগানের প্রতি এরকম আগ্রহ জাগলো। এখন আমি চেষ্টা করলে, যদিও আমি পারি না, মোটামুটি কিছুটা লিখতেও পারি, গাইতেও পারি। এখন আর ওই ধরনের গানগুলো আর শোনা হয় না, এখন এই ফোক গান নিয়ে, ফোক গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা বেশি। আমার ভয়েস মানে ভয়েসটা এরকম হয়ে গেছে যে ফোক গান ছাড়া অন্য কোনো গান শুরু করে না। তাহলে এই পর্যায়ে আরো একটা গান শুনে আসি, আপনার পছন্দের কোনো একটা গান। আমি রিসেন্ট আমার ইউটিউব চ্যানেলে একটা আনপ্লাগ গান করছিলাম। তো এই গানটা আমার, যদিও চ্যানেলটা নতুন, মাত্র 9000 সাবস্ক্রাইবার, ওইখানে গানটা 4 লাখের মতো ভিউ হয়েছে। ওই গানটা একটু শুনে, এই গানটা আমার খুব ভালো লাগে, প্লিজ একটু শুনে আসি। তুমি দেখা দিয়া বারাও জালা, আমায় মারয় বিরত, তুমি দেখা দিয়া বারাও জালা, আমায় মারয় বিরত, তুমি আর জ্বালা দিও না রে জ্বালায়, পুইরা হইছি ক্ষত, তুমি আর জ্বালা দিও না জ্বালায়, পুইরা হইছি ক্ষত, ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি আমায়, কেন পাগল বানাইলি, ভালোবাসা কাছে নিয়া রে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি, ও তুই পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি আমায়, কেন পাগল বানাইলি, যদি তোর অভিনয় বুঝতে পারতাম, আমার এমন হইতো না তো, তুমি আর জ্বালা দিও না রে জ্বালায়,
পুইরা হইছি ক্ষত, তুমি আর জ্বালা দিও না জ্বালায়, পুইরা হইছি ক্ষত। বাহ, অসাধারণ। গানের কথাগুলোই আসলে মনে হয় যে অন্তর ছুঁয়ে যাচ্ছে। খুবই দারুণ করে গাইলেন। গান শেখার পর আপনি নিজে এখন গান লিখছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? দেখা যায় যে পড়াশোনাটা তো এইচএসসি পর্যন্তই করা হয়েছিল, এরপরে আর ওইভাবে পড়াশোনা কন্টিনিউ করা হয়নি, কাজের একটা প্রেশার ছিল। গান মানে আমার ফ্যামিলি সব বড় ছেলে তো, সাংসারিক একটা যেটা হয়, পরিবারের একটা দায়িত্ববোধ কাজ করে। কিন্তু এইচএসসি পর্যন্ত যেখানে পড়াশোনা শেষ করেছেন, এখানে এত সুন্দর কথায় আপনি গান লিখছেন, এত গভীর জীবনবোধ দিয়ে গান লিখছেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো? আমি প্রথমে বলছিলাম যে সঙ্গীতটা নিজেরও শেখার দরকার আছে, আর এটা সম্পূর্ণই গড গিফটেড বিষয়। অনেকে আছে যে আপনি ভয়েস ভালো, বাট হচ্ছে আপনার গান করতে গেলে যে ওরকম ভালো শোনা যায় না। আবার অনেকে আছে যে শিখাও ভালো গাইতে পারতেছে না। এটা একদমই আল্লাহ প্রদত্ত বিষয়। আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, বা কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, বা ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? একটা শিল্পীর ভিত্তি কিন্তু মৌলিক গান। মৌলিক গান, কাভার গানের তো কোনো ভিত্তি নেই। কাভার তো অজস্র ছেলেপেলে গাচ্ছে। আমি বলতে পারবো যে ভাই আমার একটা গান আছে, হ্যাঁ এই গানটা আমার, এটা আমার নিজের গান। তো এই বিষয়টার দিক যদি দেখি, আমার 96টা মৌলিক গান। বাহ, মানে 96টা মৌলিক গান যে সবই যে ভিউ হবে আর সবই যে ভালো হবে এরকমও না। আমার গানও যে সবাই শুনবে এরকমও না। আমারও শ্রোতা আছে, আরেকজনেরও শ্রোতা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি মৌলিক গান করার চেষ্টা করি বেশি। কাভার গান আমি করতে একদমই ইচ্ছুক না। কাভার করি স্টেজে, আচ্ছা, জনপ্রিয় যে গানগুলা, মানে নিজেরও যদি একটা মানুষের ভালো লাগে অনুরোধ করে তাহলে গাই। আর সঙ্গীত নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি গান গাইতেই চাই, ঠিক আছে, গানের মধ্যেই থাকতে চাই। অনেকটা পথ পাড়ি দিয়ে কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। যেমনভাবে চাইছেন গানের সঙ্গে ভালো লাগা, ভালোবাসা, এই অটুট বন্ধনটা বজায় থাকুক। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার একটা গান শুনে শেষ করব, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ফিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205। আমাদেরকে ফোন করতে পারেন 96320304 এই নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglafishan.tv। বিখ্যাত দার্শনিক জন পল ছাত্রের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষই মানুষের ভবিষ্যৎ, মানুষের বিকাশই মানুষের অস্তিত্ব, মানুষ তার নিজের অস্তিত্বের জন্য দায়ী, স্বীয় কর্মকাণ্ডের যোগফল ব্যতীত সে আর কিছু নয়। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আর সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। তো এখন যে গানটি করছি, গানটি সামরান আহমেদ মিলন গীতিকার সুরকার। গানটি ও ললনা খ্যাত বিখ্যাত শিল্পী বাংলাদেশের শেখ সাদি, ও আমার গানটা শুনে ও কভার করছিল, ও আর আমি ডুয়েটে গাইছিলাম। তো ওই গানটা একটু শুনি। পরাইয়া পীড়িতের রশি বানাইয়া জগতে দোষী, কই রইলাই রে সোনার চাঁদ, মনে চায় যখন আসিও তখন করব না বিন্দু মাত্র অপমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান। কত সুখে দিন যায় আমার উপরওয়ালায় জানে, ভিন মানুষেরা না গোনা তোমার মন উঠানে, বহলে সামরানে কি বাকারণে দিয়াছ আমায় এমন প্রতিদান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান, আমি তো নই রে বন্ধু তোর মতো বেঈমান।